আচ্ছা, টাকা পয়সার ব্যাপারে সাফল্য আসলে কিসের উপর নির্ভর করে? বুদ্ধির ওপর নাকি অন্য কিছুর ওপর? বেশিরভাগ সময় আমরা যা ভাবি ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না। চলুন আজ এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। আর শুরুটা করা যাক দুটো সত্যি ঘটনা দিয়ে, যা শুনলে অবাক হতে হয়। একটু পরিচয় করিয়ে দিই দুজনের সাথে। একদিকে আছেন রোনাল্ড রিড, পেশায় ছিলেন একজন সাধারণ দারোয়ান আর গ্যাস স্টেশনের কর্মী। আর অন্যদিকে আছেন রিচার্ড ফাসকন, হার্ভার্ড থেকে পাশ করা একজন বিশাল ফিন্যান্স এক্সিকিউটিভ। বুঝতেই পারছেন, দুজনের জগৎ ছিল একেবারে আলাদা, মানে আকাশ আর পাতাল। তো প্রশ্নটা হলো, জীবনের শেষে গিয়ে এই দুজনের মধ্যে কে বেশি ধনী ছিলেন? কি মনে হয়? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। বিশ্বাস করা কঠিন, কিন্তু রোনাল্ড রিড, সেই সাধারণ দারোয়ান ভদ্রলোক, তিনি নীরবে বছরের পর বছর ধরে ধৈর্য ধরে বিনিয়োগ করে প্রায় $8 মিলিয়ন একটা বিশাল সম্পদ তৈরি করেন। আর মৃত্যুর পর পুরো টাকাটাই তিনি দান করে যান। আর রিচার্ড ফ্যাসকনের কি হলো? সেই যে হার্ভার্ড ফেরত ফিন্যান্স এক্সপার্ট, যার কিনা টাকা পয়সার ব্যাপারে সবথেকে বেশি জানার কথা, তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করেন। তার সেই বিশাল বিলাসবহুল বাড়িটাও নিলামে উঠে যায়। ব্যাপারটা অদ্ভুত না? এটা কিভাবে সম্ভব হলো? যার এত জ্ঞান সে দেউলিয়া, আর একজন সাধারণ কর্মী কোটিপতি। এর উত্তর কিন্তু কোনো জটিল ফাইন্যান্সিয়াল হিসাবে নেই। এর উত্তর লুকিয়ে আছে আমাদের সাইকোলজিতে, মানে টাকার মনোবিজ্ঞানে। আর ঠিক এটাই আমরা আজ বোঝার চেষ্টা করব। আচ্ছা, টাকা পয়সা নিয়ে আমরা যে সিদ্ধান্তগুলো নিই তার পেছনে আসলে কি কাজ করে? বইয়ে পড়া জ্ঞান নাকি আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা? এখানেই আসছে আমাদের প্রথম পয়েন্ট। আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর অনেক বেশি নির্ভর করে। মানে টাকা নিয়ে আমাদের প্রত্যেকের মাথায় একটা নিজস্ব ম্যাপ তৈরি হয়ে যায়। আর এই ম্যাপটা কোনো বই পড়ে তৈরি হয় না, এটা তৈরি হয় আমাদের বেড়ে ওঠার পরিবেশ আর অভিজ্ঞতা দিয়ে। এজন্যই তো যা একজনের কাছে হয়তো চরম বোকামি বা পাগলামি মনে হচ্ছে, অন্য আরেকজনের কাছে সেটাই কিন্তু 100% যৌক্তিক একটা সিদ্ধান্ত। ধরুন, কেউ এমন একটা সময় বড় হয়েছে যখন মুদ্রাস্ফীতি ছিল চরমে, যখন টাকার দাম হু হু করে কমে যেত। তার কাছে হয়তো টাকা জমানোর থেকে খরচ করে ফেলায় বেশি বুদ্ধিমানের কাজ মনে হবে। আবার ধরুন, কেউ তার বাবা মাকে ছোট থেকে ব্যবসা করে বড় হতে দেখেছে, তার কাছে কিন্তু ঝুঁকি নেওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তার মানে আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আমাদের টাকার ব্যাপারে চিন্তাভাবনাকে আলাদা আলাদাভাবে গড়ে তোলে। আচ্ছা, এবার এমন দুটো শক্তির কথা বলা যাক যেগুলোকে আমরা প্রায়ই পাত্তা দিই না বা ভুলে যাই, কিন্তু এই দুটো জিনিস আমাদের অর্থনৈতিক জীবনে অসম্ভব প্রভাব ফেলে। কি সেগুলো? ভাগ্য আর ঝুঁকি। বিল গেটসের কথাই ভাবা যাক না। অবশ্যই তিনি অসম্ভব প্রতিভাবান এবং কঠোর পরিশ্রমী, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু তার সাফল্যের পেছনে ভাগ্যের যে একটা বিশাল ভূমিকা ছিল, সেটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই। একবার চিন্তা করুন তো, সালটা 1968। সারা পৃথিবীতে হাতে গোনা কয়েকটা স্কুলে তখন কম্পিউটার ছিল, আর বিল গেটস ঠিক তেমনই একটা স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন। শুধু তাই না, সেখানেই তার পার্টনার পল অ্যালেনের সাথে পরিচয়। এটা কি শুধুই মেধা, নাকি এক কথায় যাকে বলে লাখে একটা সুযোগ? কিন্তু গল্পটা তো মুদ্রার এক পিঠ। মুদ্রার আরেক পিঠে কি আছে? ঝুঁকি। ভাগ্য আর ঝুঁকি আসলে একই মুদ্রার এপিটোপিট। বিল গেটসের খুব কাছের একজন বন্ধু ছিলেন, নাম কেন্ট ইভান্স। ঠিক বিল গেটসের মতোই অসম্ভব প্রতিভাবান। তারা একই স্কুলে পড়তেন, একই কম্পিউটার নিয়ে দিন রাত পড়ে থাকতেন, আর দুজনেই একসাথে মাইক্রোসফট গড়ার স্বপ্ন দেখতেন। কিন্তু তারপর কি হলো? ভাগ্যের এক নির্মম পরিহাস। কেন্ট গ্র্যাজুয়েশন শেষ করার আগেই একটা পর্বতারোহণ দুর্ঘটনায় মারা যান। ভাবুন একবার, একই সুযোগ, একই মেধা, একই স্বপ্ন, কিন্তু ঝুঁকির একটা অপ্রত্যাশিত ধাক্কা পুরো গল্পটাই বদলে দিল। আচ্ছা, ধনী আর সম্পদশালী, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি? দুটো তো একই রকম শোনায়, তাই না? কিন্তু আসলে এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। চলুন দেখি পার্থক্যটা ঠিক কোথায়। দেখুন, ধনী বা রিচ হওয়া মানে হলো বর্তমান আয় বেশি, মানে দামি গাড়ি, বড় বাড়ি, ব্র্যান্ডের জামা কাপড়, এই সবই হলো ধনী হওয়ার লক্ষণ। এটা হলো সেই টাকা যা খরচ করা হয়, যা বাইরে থেকে দেখা যায়। আর সম্পদশালী বা ওয়েলদি হওয়া মানে কি? এর মানে হলো এমন সম্পদ থাকা যা খরচ করা হয়নি, যেমন ব্যাংকে জমানো টাকা, স্টক, বন্ড, এইসব। এই সম্পদ কিন্তু বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এটাই আসল জিনিস যা একজনকে স্বাধীনতা দেয়, নিজের সময় আর পছন্দের ওপর নিয়ন্ত্রণ দেয়। এখানে একটা খুব মজার মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। যখন রাস্তায় একটা দামি গাড়ি দেখা যায়, আমরা কি ভাবি? আমরা কিন্তু গাড়ির চালককে, সে কত দারুণ, এসব ভাবি না। আমরা ভাবি, ইস, আমার যদি এই গাড়িটা থাকতো তাহলে সবাই আমাকে দারুণ ভাবত।
মানে আমরা অন্যের সম্পদ দেখে নিজেকে কল্পনা করি। এটাই হলো সেই প্যারাডক্স। তো চলুন আবার একদম শুরুতে ফিরে যাই, সেই দারোয়ান আর ফিন্যান্স এক্সিকিউটিভের গল্পে। এতক্ষণে আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম সেগুলোকে একসাথে পড়লে হয়তো সেই ধাঁধার উত্তরটা পাওয়া যাবে। শেষমেশ পুরো খেলাটা ছিল আচরণে। রোনাল্ড রিডের মূল শক্তি ছিল কি? চরম ধৈর্য আর লম্বা সময় ধরে ভাবার ক্ষমতা। আর রিচার্ড ফ্যাসকনের পতন হলো কেন? কারণ তার ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস আর খুব তাড়াতাড়ি অনেক বেশি লাভ করার লোভ। মানে জ্ঞান থাকাটাই সব না, সেই জ্ঞানকে কাজে লাগানোর জন্য সঠিক আচরণটাও জরুরি। তাহলে পুরো আলোচনা থেকে মূল কোন বিষয়গুলো আমরা শিখতে পারলাম? 1, টাকা পয়সার সাফল্য আসলে একটা সফট স্কিল। কে কত জানে তার চেয়ে কে কেমন আচরণ করে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2, আসল সম্পদ কিন্তু চোখে দেখা যায় না। আসল সম্পদ হলো সেই স্বাধীনতা যা দিয়ে বলা যায় আজ আমি যা খুশি তাই করতে পারি। 3, খেলায় টিকে থাকাটা জেতার থেকেও জরুরি। মানে কম্পাউন্ডিংকে তার ম্যাজিক দেখানোর জন্য যথেষ্ট সময় দিতে হবে। আর 4, যখন সাফল্য আসে তখন ভাগ্যকে ধন্যবাদ দিয়ে নম্র থাকতে হবে, আর যখন ভুল হয় তখন ঝুঁকিকে মেনে নিয়ে নিজেকে ক্ষমা করতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, টাকা নিয়ে এমন কোনো বিশ্বাস বা ধারণা কি আমাদের মধ্যে আছে যা আসলে কোনো চিরন্তন সত্য নয়, বরং শুধু আমাদের জন্ম, বেড়ে ওঠা বা ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে তৈরি হয়েছে? উত্তরটা একবার ভেবে দেখলে হয়তো নিজেদের সম্পর্কেই নতুন কিছু জানা যাবে।